ফুপিরা আসার পর থেকে দাদুজান তাদের কারোর সাথে একদম কথা বলছিলেন না। বাড়ির বড়রা ফোন দিয়ে এটে সৌর্য ভাইকে দাদুর কাছে পাঠালো। তারা জানতেন সৌর্য ভাইয়ের কথা দাদুজান অন্তত ফেলবেন না। আমরা সবাই মিলে দরজায় আড়ি পেতেছিলাম ভেতরে কি হয় জানার জন্য। দাদুজান সবার মতলব বুঝে ফেলেছিলেন। তিনি সৌর্য ভাইয়ের ওপর চড়াও না হলেও কণ্ঠস্বর কঠিন করে বলেছিলেন, তোমরা সবাই হয়তো ওকে মাফ করে দিতে পারো, কিন্তু আমি পারবো না। সমাজ আর আত্মীয়দের সামনে সেদিন যেভাবে অপমানিত হতে হয়েছিল, খান বংশের গৌরব যেভাবে ধুলোয় মিশে গিয়েছিল, তা ক্ষমা করা আমার পক্ষে সম্ভব নয়। যদি ভেবে থাকো ও ফিরে এসেছে বলে আমি সবকিছু ভুলে জড়িয়ে ধরবো, তবে ভুল ভাবছো। সৌর্য ভাই তখন পরম মমতায় দুজনের কুঁচকানো হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে নমনীয় স্বরে বললেন, দাদুজান, ভুল তো মানুষেরই হয়। পুপি তখন অল্প বয়সী ছিলেন, আবেগের বশবর্তী হয়ে কাজটা করে ফেলেছিলেন। তাছাড়া আপনি কি জানলে তখন তাদের সম্পর্কটা মেনে নিতেন? কখনো দিতেন না। আমাদের বংশে প্রেম মানেই তো বিষাদ। আপনি হয়তো অন্য কারোর সাথে জোর করে বিয়ে দিয়ে দিতেন। সেই ভয়ে তারা এই পথ বেছে নেওয়াটা স্বাভাবিক নয়। দাদুজান হুঙ্কার দিয়ে উঠলেন, প্রেম? ওটা নোংরামি ছাড়া আর কিছুই নয়। সমাজের চোখে, পরিবারের চোখে ওটা ক্ষমার অযোগ্য অপরাধ। আর তুমি কি আমাকে সেই নোংরামির পক্ষ নিতে বলছো? সৌর্য ভাই কিছুক্ষণ স্তব্ধ হয়ে থেকে নিচু স্বরে বললেন, প্রেম কেন নোংরামি হবে দাদু? এটা তো একটা পবিত্র অনুভূতি। মনের ওপর কি মানুষের হাত থাকে? যে প্রেম নিজের জন্মদাতা পিতাকে সমাজে মুখ দেখাতে দেয় না, পরিবারের সম্মান ধুলোয় মিশিয়ে দেয়, সেটা পবিত্র হয় কি করে? ওসব অলীক কল্পনা ছাড়ো সৌর্য। সৌর্য ভাই দীর্ঘশ্বাস ফেলে আবার বললেন, আচ্ছা বুঝেছি। তবে দাদু, এখন তো তাদের সাজানো সংসার, দুটো ফুটফুটে ছেলে মেয়ে আছে। পুপির সাথে না হোক, অন্তত তার সন্তানদের সাথে কথা বলুন। ওরা তো কোনো দোষ করেনি। দাদুজান এবার একটু নরম হলেন, থমথমে গলায় বললেন, ভেবে দেখব। ওসব ছাড়ো, অনু কোথায়? মেয়েটা কাল থেকে একবারও আমার কাছে আসেনি। সৌর্য ভাই একটু তাচ্ছিল্যের হাসি হাসলেন, আপনার অনু এখন পায়ে ব্যান্ডেজ নিয়ে বিছানায় শুয়ে আছে। একটার পর একটা নাটক চলছে ওর। সহ্য করতে না পেরে আমি ওকে একটা চড় মেরেছি। সেটা হজম করতে ওর একটু সময় লাগছে। দয়া করে এখন আমার ওপর সালিস করবেন না দাদু। ওই চড়টা ওর প্রাপ্যই ছিল। দাদু হাসলেন, তারপর সৌর্য ভাইয়ের কাঁধে হাত রেখে বললেন, ওকে এভাবেই সারা জীবন আগলে রেখো দাদু ভাই। ওর যে কেউ নেই, বাবা থেকেও নেই। মেয়েটা বড্ড একা। তোমরাই ওর সব। যেদিন একটা ভালো ছেলে দেখে ওর বিয়ে দিতে পারবো, সেদিনই আমি শান্তিতে মরতে পারবো। সৌর্য ভাই কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে বসে রইলেন। তার চোখের ভাষা পড়া বড় দায়। মাথা নিচু করে খুব নিচু স্বরে বললেন, হুম। ও যাকে চাবে, ও আমি ওকে তাকেই পাবে। যদি সে আবরার। কথাটা অসম্পূর্ণ রেখেই তিনি উঠে দাঁড়ালেন। দাদুজান হয়তো তার সম্পূর্ণ বাক্যের অর্থ তখন তলিয়ে দেখেননি। আমিও না। সৌর্য ভাইকে উঠতে দেখে আমরা সবাই ওখান থেকে দৌড় দিলাম। সৌর্য ভাই ঘর থেকে বের হয়ে নিচে নামতেই দেখলেন সদর দরজা দিয়ে কেউ একজন ভিতরে ঢুকছে। ইশতিয়াক ভাইয়া। সৌর্য ভাই বিদ্রুপের হাসি হেসে বললেন, আরে বিআই মশাই যে, খবর তো কোথাও দিলাম না। ফেসবুকে পোস্টও করিনি, তা গন্ধ শুকে চলে এলি কিভাবে? ইশতিয়াক ভাইয়া চওড়া হাসি দিয়ে পাল্টা উত্তর দিলেন, শালা হারামি, তুই কবে আসলি? তবে একজন কলেজ লেকচারের ভাষা যদি এমন হয়, তবে তার স্টুডেন্টরা কি শিখবে? যদিও আমার বাড়িটাকেই যা বানিয়ে ফেলেছিস, দেখে বেশ বুঝতে পারছি তোর স্টুডেন্টরা কি কি শিখছে। দুজনেই হো হো করে হেসে উঠলেন। তখন বড় চাচ্চু ড্রয়িং রুমে বসে বললেন, আরে ইশতিয়াক যে, কি খবর? তোমাদের তো রাতে আসার কথা ছিল। কোনো সমস্যা হয়েছে নাকি? না না আঙ্কেল, কোনো সমস্যা নেই। আমি এদিকে অন্য একটা কাজে এসেছিলাম। কালকের ক্লাসটা অনু করতে পারেনি ওর পায়ের চোটের জন্য। তাই ভাবলাম নোটগুলো দিয়ে যাই।
রাতে অনেক ভিড় থাকবে, ব্যস্ততা থাকবে, তাই এখনই দিতে গেলাম। সিটগুলো গাড়িতেই ছিল, তাই একবারে কাজ সেরে নিলাম। বড় চাচ্চু হেসে বললেন, ও আচ্ছা, তোমার তো অবাধ্য ছাত্রী ওপরেই আছে, পায়ে ব্যথা নিয়ে দিব্যি আড্ডা দিচ্ছে। আজ কিন্তু না খেয়ে যাবে না। আমি একটু কাজে বের হচ্ছি, এসে তোমার সাথে জমিয়ে আড্ডা দেব, কেমন? ইশতিয়াক ভাইয়া মাথা নেড়ে সব সায় দিলেন। বড় চাচু চলে যেতেই সূর্য ভাইয়ের মুখ থমথমে হয়ে গেল। তিনি নিচু স্বরে জিজ্ঞেস করলেন, তুই কিভাবে জানলি অনুর পায়ে লেগেছে? কলেজ ক্যাম্পাসেই তো ও চোট পেয়েছিল। তারপর আমি তো ওকে ব্যান্ডেজ করিয়ে গাড়িতে করে বাড়ি পৌঁছে দিয়ে গেলাম। সূর্য ভাইয়ের চোখ মুখ শক্ত হয়ে গেল। ও তোর সাথে বাড়িতে এসেছে? হ্যাঁ, ব্যথায় খুব কাঁদছিল মেয়েটা। আমি তো ভয়ই পেয়ে গেছিলাম, রক্ত বের হচ্ছিল। আচ্ছা, আমি ওকে সিটগুলো দিয়ে আসি। সৌর্য ভাই রুক্ষভাবে হাত বাড়িয়ে বললেন, আমাকে দে, আমি দিয়ে দিব। না মানে আমি ভাবলাম একবারে দেখেও আসবো পায়ের কি অবস্থা। আমি এগুলো নিজেই ওর হাতে দিয়ে দিই। দেখার প্রয়োজন নেই, ও এখন ঘুমাচ্ছে। আমাকে দে, উঠলে আমি দিয়ে দিব। ঠিক সেই মুহূর্তে আমি সায়রা আপুর হাত ধরে হাসতে হাসতে নিচে নামছিলাম। আমাদের দেখেই ইশতিয়াক ভাইয়া উজ্জ্বল মুখে বলে উঠলেন, আরে অনু, তুমি নাকি ঘুমাচ্ছিলে? আমি অবাক হয়ে বললাম, কই না তো, আপনি এখানে? পা কেমন আছে এখন তোমার? হ্যাঁ, এখন অনেকটা ভালো। এই যে তোমার সিটগুলো নিয়ে আসলাম। অনেক ধন্যবাদ ভাইয়া, তবে প্রয়োজন ছিল না। আমি মিথিলা বা তন্বীর থেকে নিয়ে নিতাম। সমস্যা নেই, নাও। আমি হাত বাড়িয়ে সিটগুলো নিতে গেলাম। হঠাৎ লক্ষ্য করলাম সূর্য ভাই আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছেন যেন তার চোখ দিয়েই আমাকে জ্বালিয়ে ছাই করে দেবেন। আমি তো এমন কিছু করিনি যে লোকটা এভাবে তাকিয়ে থাকবে। ভয়ে ভয়ে সিটগুলো হাতে নিয়েই বললাম, হ্যাঁ বড়মা, আসছি। সায়রা প্রভ্রু কুঁচকে বললেন, বড়মা আবার তোমাকে কখন ডাকলেন? এই তো ডাক দিলেন, তুমি শুনতে পাওনি? আমি শুনেছি, আমি আসছি। বলেই আমি আর চোখে সূর্য ভাইকে একবার দেখে নিয়ে ব্যথার পা নিয়েই এরকম ছুটে ওখান থেকে পালালাম। সেই সময় নিজুম আপু কোত্থেকে যেন উদয় হলো। ইশতিয়াক ভাইয়াকে দেখে ওর চোখ দুটো চিকচিক করে উঠল। নিজুম আপু বলল, ইশতিয়াক ভাইয়া, অনেক দিন পর আসলেন, আপনার আপ্যায়ন তো করতেই হয়। কি খাবেন বলুন? চা? ইশতিয়াক ভাইয়া হেসেই বললেন, অনেক ধন্যবাদ ম্যাম, ওরফে বিআইন সাহেবা। আপনার বোন তো সিট নিয়ে আমাকে সেবা করার ভয়ে পালিয়েছে। অন্তত একজন বিআইন তো চায়ের কথা জিজ্ঞেস করলো। যদি আমার হবু ভাবিকে তার দেবরের জন্য এক কাপ চা দিতে বলেন, তবে ভালো হয়। নিজুম হাসি মুখে মাথা নেড়ে বলল, অবশ্যই। আমি রুকাইয়া আপুকে বলছি, তার একমাত্র দেবর তার হাতের চা খেতে চাচ্ছে। নিজুম আপু চলে গেল। আমি দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনছিলাম। বুকের ভেতরটা তখন কেন জানি এক অজানা আশঙ্কায় কাঁপছিল। সায়রা আপু তখনও বেশ কিছুক্ষণ বোকার মতো সেখানে দাঁড়িয়ে রইল। ও বোধহয় বুঝতেই পারল না আমি কেন হঠাৎ বড়মার নাম করে ওভাবে দৌড় দিলাম। ওখান থেকে ও পা বাড়াতেই ছোট কাকিমণি রান্নাঘর থেকে ওকে ডেকে দিলেন। সায়রা আপু আর দাঁড়ালেন না, পা বাড়িয়ে ওদিকে চলে গেলেন। ড্রয়িং রুমে তখন শুধু সূর্য ভাই আর ইশতিয়াক ভাইয়া। ইশতিয়াক ভাইয়া আরাম করে সোফায় হেলান দিয়ে বললেন, তা তোর খবর কি দোস্ত? এদিকে পার্মানেন্টলি আসছিস কবে শুনি? সূর্য ভাই এক মুহূর্ত থামলেন, তারপর গম্ভীর গলায় বললেন, আর খবর? আব্বুর জন্য শান্তিতে থাকতে পারছি না। একটা মাত্র ছেলে, বাড়ি ছেড়ে দূরে থাকা যাবে না। দেখি সপ্তাহের মধ্যেই এখানে ট্রান্সফারের ব্যবস্থা হয়ে যাবে। ঠিক সেই সময় কুলসুম খালা ট্রেতে করে চা নিয়ে আসলেন। চা দিয়ে তিনি কিছুক্ষণ কুশল বিনিময় করে চলে গেলেন। ইশতিয়াক ভাইয়া চায়ের কাপে চুমুক দিতে দিতে হঠাৎ তার নজর পড়ল দরজার দিকে। এতক্ষণ তিনি সায়রা আপুকে ওভাবে খেয়াল করেননি। একবার আপুর যাওয়ার পথের দিকে তাকিয়ে আবার সূর্য ভাইয়ের দিকে তাকালেন। সূর্য ভাই তখনও নির্বিকার ভাবে ফোনের স্ক্রল করছেন। ইশতিয়াক ভাইয়া ফিসফিস করে কৌতূহলী গলায় জিজ্ঞেস করলেন,
ওই মেয়েটা কে রে? আগে তো কখনো এই বাড়িতে দেখিনি, নতুন মনে হচ্ছে। ইশতিয়াক ভাইয়ার প্রশ্নের উত্তরে সূর্য ভাইয়া ভ্রু কুঁচকে একবার সায়রা আপুর দিকে তাকালেন, তারপর নির্লিপ্ত গলায় বললেন, হুম, ফুপির মেয়ে। কথাটা বলে চোখ সরিয়ে নিতে গিয়ে সূর্য ভাইয়ার চোখ আটকে গেল। সায়রা আপু একটা ওভারসাইজ টি শার্ট আর ম্যাগি প্যান্ট পরে আছে। রাতে বাড়িতে এনগেজমেন্ট অনুষ্ঠান, সেই উপলক্ষে ডেকোরেশনের কাজ করতে আসা কিছু পুরুষ কর্মীর লোলুপ দৃষ্টি বারবার সায়রা আপুর শরীরের ওপর গিয়ে পড়ছে, যেন তারা দৃষ্টি দিয়েই গিলে খাচ্ছে তাকে। দৃশ্যটা দেখেই সূর্য ভাইয়ের চোয়াল শক্ত হয়ে গেল। তিনি সোজা উঠে গিয়ে রিদানকে উচ্চ স্বরে ডাকলেন। রিদান ছুটে আসতেই তিনি কঠোর গলায় বললেন, অনুর ঘর থেকে একটা ভালো দেখে ওড়না নিয়ে আয় তো, যা। 14 বছর বয়সী রিদান তখনও অতটা গভীরতা বোঝেনি। সে অনুর ঘরে গিয়ে ওর আলমারিতে সবচেয়ে সুন্দর করে গুছিয়ে রাখা ওড়নাটা নিয়ে এলো, যেন অনু সবার থেকে আলাদা করে সযত্নে রাখত। রিদান ওড়নাটা আনলে সূর্য ভাইয়া কোনো কথা না বলে সেটা সায়রা আপুর গায়ে এক প্রকার ছুঁড়ে দিলেন। সায়রা আপু থমকে গেলেন। সায়রা আপু থতমত খেয়ে গেল। অপমানিত বোধ করে ওড়নাটা ধরে রুখে দাঁড়িয়ে বলল, সূর্য ভাই, এটা কি ধরনের অসভ্যতা? যে ধরনের অসভ্যতা করলে তার সাথে যেমন ব্যবহার করা উচিত ঠিক তেমনটাই করছি। মিস সায়রা, রিমেম্বার ইট ইজ নট ইয়োর আমেরিকা, এটা বাংলাদেশ। নিজে কিভাবে চলবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার হতে পারে, কিন্তু পরিবেশটা অন্তত মাথায় রাখা শিখুন। নিজের শরীর ঢাকাটা এখানে অভিজাত্য নয়, প্রয়োজন। যদি অন্তত এই দেশে লালসার শিকার হতে না চান, তবে নিজেকে আবৃত করতে শিখুন। সায়রা আপু অপমানে রিরি করে উঠল, তেজ দেখিয়ে বলল, আপনার কথায় আমি চলবো না। আমি কি করব না করব তা আমার ব্যক্তিগত ব্যাপার। কেউ তাকালে তাতে আমার কি দোষ? তার মন পরিষ্কার না থাকলে সেটা তার সমস্যা, ঠিক আপনার মতো। বলেই সায়রা আপু ওড়নাটা ছুঁড়ে ফেলে দিল। সূর্য ভাইয়া এবার আরো কঠোর হয়ে বললেন, ম্যানারলেস, অসভ্য মেয়ে কোথাকার। সূর্য ভাইয়া গটগট করে চলে গেলেও সায়রা আপু সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছিল না এই মানুষটা কেন সবসময় এভাবে কথা বলে, কেন সে একটু নমনীয় হতে পারে না। কিছুক্ষণ পর সায়রা আপু খেয়াল করলো ডেকোরেশনের লোকগুলো আসলেই তার দিকে কুরুচিপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে হাসাহাসি করছে। তাদের সেই নোংরা চাহনি দেখে সায়রা আপুর গা গুলিয়ে উঠল। সমাজের এক শ্রেণীর পুরুষের দৃষ্টি কেন এতটা বিষাক্ত হয়? সায়রা আপু বাধ্য হয়ে ওড়নাটা মাটি থেকে তুলে নিয়ে জড়িয়ে ওখান থেকে সরে গেল। কিন্তু এই পুরো দৃশ্যটা আমার নজর এড়ালো না। ওই ওড়নাটা, ওটা তো সাধারণ কোনো কাপড় ছিল না। 3 বছর আগে মেলা থেকে সূর্য ভাইয়া নিজের পছন্দ করে ওটা আমাকে কিনে দিয়েছিলেন। আমার জীবনের সবচেয়ে দামি উপহার ছিল ওটা। আমি কোনোদিন ওই ওড়নাটা বাইরে পড়ে যায়নি। মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে মাথায় ওটা জড়িয়ে বড় হওয়ার অভিনয় করতাম, আবার সযত্নে আলমারিতে তুলে রাখতাম। অথচ আজ আমার সবচেয়ে প্রিয় জিনিসটা সূর্য ভাইয়া নিজে হাতে অন্য কাউকে দিয়ে দিলেন। নিজের প্রিয় মানুষের দেওয়া প্রিয় জিনিসটা যখন সেই মানুষটাই অন্য কাউকে দান করে দেয়, সেই যন্ত্রণার তীব্রতা বলে বোঝানো সম্ভব নয়। আমার চোখের কোণ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। ইশতিয়াক ভাইয়া পাশে এসে দাঁড়ালেন। ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলেন, অনু, কি হয়েছে? পায়ে কি খুব ব্যথা করছে? আমাকে বলো, কাল ডাক্তার দেখিয়েছিলে তো? চলো, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আমি ছলছলে চোখে তার দিকে তাকিয়ে ভাঙা গলায় বললাম, না ভাইয়া, এই ব্যথা তো কোনো ডাক্তার সারিয়ে দিতে পারবে না। বলেই আমি ওখান থেকে চলে আসলাম। পেছনে ইশতিয়াক ভাইয়া যে বোকাবনে দাঁড়িয়ে রইলেন তা বুঝতে অসুবিধা হলো না। আমি সোজা চলে গেলাম ছাদে। ছাদের ওপর বিভিন্ন রকমের ফুলের বাগান। আমি আর বড় বাবা মিলে এগুলো লাগিয়েছিলাম। আর গাছগুলো সূর্য ভাইয়া নিজে পছন্দ করে কিনে এনে দিয়েছিলেন। সেই কাঠগোলাপ গাছের টবের পাশে বসে অপলক চোখে তাকিয়ে রইলাম। হঠাৎ নিজুম আপু এসে পাশে বসলো। কি হয়েছে অনু? ইশতিয়াক ভাইয়া আমাকে ডেকে তোর কাছে পাঠালেন কেন?
আমি মাথা নিচু করে বললাম, আপু, আমি সায়রা আপুকে অপছন্দ করি না, কিন্তু পছন্দও করতে পারছি না। এসব কি বলছিস তুই? কি হয়েছে খুলে বলতো। আমি নিজেকে সামলাতে না ডুকরে কেঁদে উঠলাম। আপু, সে আসার পর থেকেই সবাই আমাকে ছেড়ে তাকেই বেশি ভালোবাসছে। বড় মা সারাক্ষণ তাকে নিয়েই বসে থাকেন। আমার কষ্ট হয় ঠিকই, কিন্তু আমি মোটেও জেলাস হই না। কিন্তু সে কিভাবে যেন আমার সব প্রিয় জিনিসগুলো কেড়ে নিচ্ছে। আমি যা চেয়েও হারাচ্ছি, সে না চাইতেও তা পেয়ে যাচ্ছে। ওই ওড়নাটা, ওটা সৌর্য ভাইয়া আমাকে 3 বছর আগে মেলা থেকে কিনে দিয়েছিলেন। আজ সৌর্য ভাইয়া নিজে হাতে রিদানকে দিয়ে ওটা আনিয়ে তাকে দিয়ে দিলেন। আমার বড্ড কষ্ট হচ্ছে আপু, বড্ড কষ্ট হচ্ছে। নিজুম আপু আমাকে জাপটে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আরে বোকা মেয়ে, ওড়না নিয়েছে তো কি হয়েছে? আমি তোকে এর চেয়েও আরো কত সুন্দর সুন্দর ওড়না কিনে দেব। একটা সামান্য ওড়নার জন্য তুই এভাবে কাঁদবি? আমি হিক্কা তুলে বললাম, ওড়নার জন্য কাঁদছি না আপু। আজ ওড়না নিয়েছে, কাল যদি আমার পছন্দের মানুষটাকেও কেড়ে নেয়। এই পৃথিবীতে সৌর্য ভাই ছাড়া বেঁচে থাকার আর কোনো মায়া যে আমার নেই রে আপু। নিজুম আপু আমায় আরো শক্ত করে জড়িয়ে ধরলো। ঠিক তখনই সৌর্য ভাইয়া ছাদে এসে হাজির হলেন। অনু, তোর সাথে আমার কথা কথাটা বলতে গিয়ে তিনি থেমে গেলেন। আমাদের ওভাবে দেখে ভ্রু কুঁচকে খানিকটা কর্কশ স্বরে বলে উঠলেন, এখানে দুজন জড়াজড়ি করে মরা কান্না কাঁদছিস কেন? কি হয়েছে? আমি চট করে চোখ মুছে ফেললাম। কোনো কথা না বলে পাথরের মতো শক্ত হয়ে সৌর্য ভাইয়াকে এড়িয়ে নিচে নেমে এলাম। পেছন থেকে তিনি কয়েকবার অনু বলে ডাকলেও আমি ফিরে তাকানোর প্রয়োজন বোধ করিনি। নিজুম আপুও নিচে নামতে গেলে সৌর্য ভাইয়া তার পথ আগলে দাঁড়ালেন। দাঁড়া, কি হয়েছে ওর? এমন অসভ্যের মতো প্রশ্নের উত্তর না দিয়ে এড়িয়ে গেল কেন? নিজুম আপু এবার ঝাঁঝিয়ে উঠল। নিজে একটা ওড়না কিনে দিয়ে আবার নিজেই সেটা অন্য কাউকে দিয়ে দিলা। মেয়েটাকে না জিজ্ঞেস করে ওটা নিতে পারলা? সায়রা আপুকে একটা নতুন কিনে দিলে পারতে। বলেই নিজুম আপু চলে গেল। সৌর্য ভাই স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন। একটা ওড়নার জন্য মানুষ কিভাবে কাঁদে! আর এই ওড়না যে তিনি নিজে মেলা থেকে কিনে দিয়েছিলেন, হয়তো সেই স্মৃতি তার মস্তিষ্ক থেকে অনেক আগেই মুছে গেছে। কিন্তু কারো দেওয়া জিনিস না বলে কাউকে দিয়ে দেওয়াটা যে কতটা বড় অপরাধ, সেটা হয়তো তিনি তখন বুঝতে পারলেন। 1 ঘন্টা পার হয়ে গেলেও আমার বুক ফাটা কান্না থামছিল না। নিজের ঘরে বিছানার এক কোণে বসে পা দুলিয়ে অঝরে কাঁদছি। তখনই দরজায় টোকা পড়ল। সৌর্য ভাইয়া ঘরে ঢুকলেন। তাকে দেখে আমার অভিমান যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। তিনি আমার সামনে একটা বড় বক্স রাখলেন। তারপর নিচে হাঁটু গেড়ে বসলেন। আমি মাথা নিচু করে রইলাম। তিনি প্যাকেটটা খুলে আমার সামনে একে একে 15টি ওড়না বের করে রাখলেন। অবাক কাণ্ড, প্রতিটি ওড়না ঠিক সেই মেলা থেকে কেনা ওড়নাটার মতো একই ডিজাইনের। আমি স্তব্ধ হয়ে গেলাম। সৌর্য ভাই অদ্ভুত নরম স্বরে বললেন, আমার দিকে তাকাও অনু, মুখ তোল। চোখের কি হাল করেছিস গাধি? একটা ওড়নার জন্য তুই এতটা পাগল কেন বলতো? সরি, ভুল হয়ে গেছে। না বুঝেই কাজটা করে ফেলেছি। মাফ করে দে অনু, কান্না বন্ধ কর। আর এমন ভুল কখনো করব না। আমি তার দিকে তাকাতে পারলাম না। চোখ দিয়ে তখনও টপ টপ করে পানি ঝরছে। সৌর্য ভাইয়া আমার চোখের পানিটুকু নিজের হাত দিয়ে মুছে দিলেন। আমার কোলে রাখা হাত দুটো ধরতে গিয়েও তিনি কি ভেবে যেন থেমে গেলেন। কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে নিজেকে সামলে নিয়ে এক অদ্ভুত কাতর কণ্ঠে বললেন, ছোট্ট পাখি, প্লিজ আর কাঁদিস না। বললাম তো তোর জিনিস শুধুই তোর থাকবে, কাউকে দেব না, কাউকে নিতেও দেব না। এবার শান্ত হ। আচ্ছা তুই বল, একটা মেয়ে যখন আমাদের সমাজের কিছু পরপুরুষের লোলুপ দৃষ্টির শিকার হতে থাকে, তার ইজ্জত রক্ষা করা কি আমার খুব বড় ভুল অনু? যদি সেই মেয়ে আমাদেরই বাড়ির সম্মান হয়, তবুও যদি ভুল করে থাকে, তাহলে এই যে কান ধরলাম। বলেই নিজের 2 কান ধরে বললেন,
আবরার খান সূর্য জীবনে এই প্রথমবার নিজের কান ধরল, তাও কোনো মেয়ের সামনে। এবার অভিমানটা তো ছেড়ে দে। তার কণ্ঠস্বর হঠাৎ সুরেলা হয়ে উঠল। তিনি গুনগুন করে গেয়ে উঠলেন, দেখো দেখো, রাঙানো যে লালে তোমার ওই গালে জমেছে কত না রাগ। জানি মাফ করবে না, জানি জানি তুমি অভিমানী, তবু দাও না আমায় এক ভাগ। সরি। সূর্য ভাইয়ার এই পাগলামি দেখে আমার পাহাড় সমান অভিমান মুহূর্তেই জল হয়ে গেল। ওই মুহূর্তেই ওড়নার জন্য সব আফসোস ধুয়ে মুছে সাফ। আমি এই মানুষটার প্রেমে যেন নতুন করে আবার পড়ে গেলাম। অন্য সব পুরুষ যেখানে নিজের অহংকার নিয়ে চলে, সেখানে আমার সূর্য ভাইয়া কত আলাদা। যে মানুষটা নারীর সম্মান রক্ষার্থে লড়তে জানে, আবার নিজের ভুল স্বীকার করে কান ধরতেও দ্বিধা করে না, তাকে না ভালোবেসে থাকা যায়? এর মাঝেই সূর্য ভাইয়ের ডাক এলো। রাতে আপুর এঙ্গেজমেন্ট আয়োজন, বড় চাচ্চু ডাকছেন। তিনি এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওই যে ডাক এসে গেছে, আমাকে যেতে হবে। একবার হেসে দে, না হলে আমি এত বড় আয়োজন মন দিতে পারবো না। সব পণ্ড হয়ে গেলে লোকে বলবে খানবাড়ির মেয়ের বিয়ে মাটি হয়েছে। তখন কেমন হবে বলতো? তার কথা শুনে না হেসে পারলাম না। তিনিও মুচকি হাসলেন, তারপর আমার মাথায় আলতো করে হাত ছুঁয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। এমন পুরুষকে কোনো মেয়ে ভালো না বেসে পারে, যে নিজের ভুল স্বীকারের প্রায়শ্চিত্ত করতে ১ ঘন্টার মধ্যে শহর চষে একই ডিজাইনের ১৫টি ওড়না খুঁজে এনে দেয়। মুহূর্তগুলো কতটাই না সুন্দর ছিল, কিন্তু আপুর বিয়ের রাতটা যত ঘনিয়ে আসছিল, আমার আর সূর্য ভাইয়ের মধ্যে অজানা এক দূরত্বের দেয়াল উঠতে শুরু করলো। আর তার প্রথম ধাপ ছিল সেই রাত, যেদিন আমি নিজেকে সবচেয়ে সুন্দর করে সাজিয়েছিলাম, শুধু সূর্য ভাইয়ার একটি প্রশংসার আশায়।